ওয়েলকাম টু সহজি স্টাডি। আমি আজকে তোমাদেরকে আরআরবি এনটিপিসি 2/2/2021 10:30 AM এর যে শিফটে প্রশ্ন হয়েছে তার পার্ট 2 নিয়ে কিন্তু আলোচনা করব। আজকে আমাদের 8 নম্বর ক্লাস। এর আগে আমাদের 7টা ক্লাস কিন্তু হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি আমাদের চ্যানেলে প্লেলিস্টে চলে যাও, ওখানে পরপর ক্লাসগুলো রাখা আছে। ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে আরআরবি এনটিপিসি, শুধু এনটিপিসি না, এর সঙ্গে কিন্তু আমাদের বিশেষ করে গ্রুপ ডি, আরআরবি গ্রুপ ডি, এএলপি, ঠিক আছে, এএলপির জন্য আলাদা কিছু পড়তে হবে, আরপিএফ এবং এনটিপিসি, প্রত্যেকটা পার্টের জন্য কিন্তু আমরা পরপর কিন্তু এই চ্যানেলে ক্লাস নিয়ে আসব। ঠিক আছে, যেহেতু আমরা এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের শিফটের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা একটু ফলো করো, তোমাদের কিন্তু অনেক হেল্প হবে। চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। এবং এই যে সমস্ত এই গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, আরপিএফ বলো, এই সমস্ত পার্টের জন্য যদি তোমরা প্রত্যেকে মনে করো যে কোন বই তোমাদের ফলো করা উচিত, ঠিক আছে, ভালো করে শোনো, বই তোমাদের পাশে একটা রাখতেই হবে। যদি মনে করো কোন বই ফলো করা উচিত, ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য আমি দুটো বইয়ের লিঙ্ক দিচ্ছি। দুটো বই খুব প্রয়োজন। একটাতে আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের পুরো একদম পরপর শিফট ওয়াইজ কোশ্চেন সঙ্গে তার আনসার, এটা তোমাদের কাছে রাখতেই হবে। আর একটা হচ্ছে তোমাদের যেটা পুরো টোটাল, মানে পুরো সিলেবাস কমপ্লিট সেই বই। এই দুটো বই হলে তোমাদের কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই দুটো বইয়ের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ওখান থেকে নিয়ে অর্ডার করতে পারো। চলো তাহলে আমরা প্রথম যে প্রশ্নটা আছে সেটা দেখব। সবার প্রথমে তোমাদেরকে বলি, যে প্রশ্নটা দিয়েছে কি বলছে, 200 মিটার উচ্চতায় একটি ওয়াচ টাওয়ার থেকে টাওয়ারের ভিত্তি দিয়ে একটি অনুভূমিক রেখায় দুটি ক্লিপের অবনতি কোণ হলো 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি। বলছে ক্লিপগুলির মধ্যে দূরত্ব খুঁজুন যারা একই দিকে থাকে। মানে বিষয়টা যদি আমি তোমাদেরকে একটু ছবির মাধ্যমে বোঝাই, এটা কিন্তু ত্রিকোণমিতির কোশ্চেন। দেখো, হ্যাঁ, এই এনটিপিসিতে কিন্তু বা রেলের যত পরীক্ষা আছে ত্রিকোণমিতি তারা দেবেই। ঠিক আছে, সঙ্গে অ্যালজেব্রা ভর্তি করে দেবে। আচ্ছা, তারপরে তোমার রাশিবিজ্ঞান দেবে, স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, এর সঙ্গে মেনসুরেশন দেবে, পরিমিতি দেবে, জিওমেট্রি দেবে। ঠিক আছে, এবং এর সঙ্গে আরও একটা পার্ট, যেটা যদি ওটা অ্যালজেব্রার পার্ট, সেটা হচ্ছে প্রবাবিলিটি, মানে সম্ভাবনা তত্ত্ব। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখো পরপর শিফটে প্রশ্ন করাতে গিয়ে এই পার্টগুলোর প্রশ্ন কিন্তু প্রত্যেকটা পার্টে পাচ্ছি, এবং এর সঙ্গে অ্যারথমেটিক। ঠিক আছে, এবার এইগুলো, এই টোটাল এই কটা পার্ট আছে না, এই টোটাল এই পার্টগুলো নিয়ে কিন্তু আমাদের স্পেশাল ব্যাচ আছে। এই স্পেশাল ব্যাচ এইগুলো নিয়ে, আর এই অ্যারথমেটিক নিয়ে আলাদা স্পেশাল ব্যাচ আছে। যদি তোমাদের মনে হয় যে যে কোনো একটা পার্টে তোমাদের প্রবলেম আছে, ভর্তি হতে চাও, আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, ডিটেলস জানিয়ে দেওয়া হবে তোমাকে। ঠিক আছে, এনটিপিসির জন্য অর্থাৎ আরআরবির জন্য তোমার কিন্তু ভীষণ হেল্প হবে। এই অঙ্কটা তোমরা দেখো, তোমরা ত্রিকোণমিতি হয়তো অনেকে আগে করেছিলে, এখন হয়তো ভুলে গিয়েছো। জাস্ট তোমাদেরকে আমি ছোট্ট তথ্য দেবো, তোমরা একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। বলছে 200 মিটার উচ্চতা, তাহলে আমি একটা 200 মিটার উচ্চতা জাস্ট আঁকলাম। এটাকে তুমি ভাবো 200 মিটার। এবার এইটা দুটো ক্লিপ আছে। দুটো ক্লিপ কিরকম, মনে করো এরকম একটা জায়গায় ক্লিপ মারা, এরকম একটা জায়গায় ক্লিপ মারা আছে। এবার এখান থেকে দুজনারই আমরা এটা আনলাম, ক্লিপের সঙ্গে যুক্ত করে দিলাম, হলো। এবার আমাদেরকে বলছে যেহেতু এখানে অবনতি কোণ, তাহলে অবনতি কোণ মানে অবশ্যই একটা অবনতি কোণ আর একটা অবনতি কোণ। তার মানে একটা কোণ হচ্ছে তোমার 45 ডিগ্রি, আরটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই কোণটা 30 ডিগ্রি হবে, এটা 30 ডিগ্রি। দেখো আমি তোমাদেরকে ছবিটা দিয়ে করছি এই কারণেই, যেহেতু তোমাদের পুরো ক্লিয়ার হয়। আচ্ছা, এইটা পুরোটা 30 ডিগ্রি মানে কিন্তু এইটা পুরোটা 30 ডিগ্রি, রাইট? আর এইটা 45 ডিগ্রি মানে উল্টোটা 45 ডিগ্রি। তাহলে এবার আমাদেরকে বার করতে বলছে এই ক্লিপ, মনে করো এটা হচ্ছে ক্লিপ 1, মানে C1 আর C2, এটা মনে করো অরিজিন ও, এটা এ। তাহলে আমাদের এইটুকুর মধ্যে গ্যাপ কতটা? ঠিক আছে, এটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, সবারই এটা, সবাই তোমরা পারবে, কোনো চাপ নেওয়ার দরকার নেই, আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই হলো ছবি। এবার আমাদেরকে বার করতে হবে কিভাবে। যদি আমরা প্রত্যেকে মনে করি যে আমরা একটু এটাকে দিয়ে করব, সূত্র দিয়ে করব, তাহলে তোমরা এটাকে এক্স ধরে নেবে, নিয়ে প্রথমে এটা 200, এবার এটা 45 ডিগ্রি, তাহলে ট্যান 45 ডিগ্রির মান, তাহলে এটা দেখবে এটা কিন্তু ডিরেক্টলি উত্তর চলে আসবে 200ই আসবে এটা। হ্যাঁ,
আচ্ছা, এবার পুরোটা ধরে কাজ করবে, এই পুরোটা ধরে যখন কাজ করবে তখন কিন্তু তোমাদের এটা 30 ডিগ্রি দিয়ে কাজ করতে হবে। তখন আমাদের আসবে tan 30, এই tan 30 মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 200 আর ভূমি হচ্ছে এখানে নিচে পুরোটা। ঠিক আছে, এটা জানি না, মনে করো এই পরের পার্টটুকু যদি y হয় তাহলে হবে x প্লাস ওয়াই। tan 30 ডিগ্রির মান আছে 1/√3, তাহলে 1/√3। দেখো আমি শর্টকাট বলবো, একটুক্ষণ দাঁড়াও, শর্টকাট বলবো, ঠিক আছে, তোমরা একটু ওয়েট করো। এর কোনাকুনি গুণ করো, গুণ করলে হচ্ছে x প্লাস ওয়াই ইজ ইকালস টু হচ্ছে 200√3। তার মানে x প্লাস ওয়াই এর মান 200√3, আর আমাদের বার করতে হবে এই গ্যাপটা, রাইট? এই যে গ্যাপ আছে এই গ্যাপটা, আমি দেখো ভালো করে মোটা করে দাগ দিচ্ছি, এই গ্যাপটা C1 আর C2 এর মধ্যে গ্যাপ। তাহলে এখান থেকে কি হবে, এক্সটা বাদ দিতে হবে, অর্থাৎ 200 বিয়োগ করতে হবে। তাহলে 200 যদি বিয়োগ করো তাহলে অর্থাৎ 200 কমন যাবে, কমন গিয়ে হবে √3 - 1। তাহলে উত্তর কোথায় পাবো, উত্তর অপশন সিতে পাবো। এটা হচ্ছে ডিটেলস, কিন্তু এইভাবে আমরা পরীক্ষায় করব না, জাস্ট আমরা একটা ছোট্ট জিনিস মনে রাখবো। ছোট্ট জিনিস কিভাবে মনে রাখবে, দেখো ভালো করে শোনো, পুরো ক্লাসটা দেখো, তোমাদের কিন্তু অনেক মজা পাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে। দুটি ক্লিপের মধ্যে যখন অনুভূমিক ডিস্টেন্স বার করতে বলবে সেটাকে আমরা ডি দিয়ে লিখবো, সেই ডি হবে এইচ কট এক্স মাইনাস কট ওয়াই ইজ ইকালস টু উত্তর। দেখো এক লাইনে আমরা উত্তর বার করে দিচ্ছি। এইচ মানে কি, ওই মিটার যেটা উচ্চতা সেটা 200, এই যে লিখলাম। আচ্ছা, কট এক্স মানে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের এই কোণ 30 ডিগ্রি, সেটা লিখলাম। দ্বিতীয় হচ্ছে এটা। এবার তোমরা হয়তো বলবে যে এখানে আমরা প্রথমে এ কোণটা রাখছি কেন, এখানে হচ্ছে সবচেয়ে ছোট কোণ যেটা সেটা আগে রাখতে হবে, তারপরে হচ্ছে বড় কোণটা। হ্যাঁ, ছোট কোণটা আগে, তারপরে বড় কোণটা, নইলে উত্তরে কিন্তু এখানে প্লাস মাইনাসের গন্ডগোল হবে। সবসময় মনে রাখবে দূরত্ব কখনো মাইনাসে আসে না, ওই জন্য এটাকে অ্যাকচুয়ালি মড দেওয়া উচিত। হ্যাঁ, মড দেওয়া উচিত, যদিও বা তোমার এটা 1 - √3 হয়। ভালো করে খেয়াল করো, 1 - √3 যদি কোনো অপশানে থেকে থাকে সেটা কিন্তু হবে না, তার কারণ হচ্ছে √3 মান হচ্ছে 1.732, আর এখানে 1 মাইনাস, এটা যখন আমরা বিয়োগ করবো তখন 0 পয়েন্ট মাইনাস চলে আসবে 732, ওই জন্য তখন এটা মাইনাসের সঙ্গে 200 গুণ হবে। সুতরাং ডিস্টেন্স কোনোদিন মনে রাখবে ঋণাত্মক হয় না। এই অপশানটাকে ঘুরিয়ে আর একটা অপশান যদি তৈরি হতো, এখানে জাস্ট 1 - √3 দিত, সেটা কিন্তু উত্তর হতো না। ওই জন্য এখানে রাইট আনসার কিন্তু একদম অপশান সি। আমি হয়তো তোমাদেরকে একটু সময় দিয়ে প্রত্যেকটা স্লাইডে ক্লাস করাই, যাতে তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যায়। এনটিপিসির প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো আসছে তার হাতে ধরে কিন্তু আমি তোমাদেরকে সমাধান করাচ্ছি। এই টাইপসের অঙ্ক, আমার কাছে কথা হচ্ছে এই টাইপসের অঙ্ক একটা করেছো, একটা বুঝে গিয়েছো, এবার বাকিগুলো যেন তোমরা পারো, এইটা হলো টার্গেট। ঠিক আছে, ওই জন্য একটার পিছনে সময় দেব, দিয়ে বাকিগুলোকে ঠিক করে নেব। চলো এর পরবর্তী যে অঙ্কটা আছে সেটা দেখব। এই যে অঙ্কটা, এটা হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্ব। বলছি একটি বাটিতে 9টি নীল বল, 7টি সাদা এবং 5টি কালো বল রয়েছে। যদি দুটি বল একেবারে তোলা হয়, মানে দুটো বল কি করা হবে, একেবারে তোলা হবে, বলছে তাহলে ঠিক একটি বল সাদা হওয়ার সম্ভাবনা হলো। খুব ভালো প্রশ্ন। তার মানে একটা পাত্র আছে, এই পাত্রে কিছু লাল বল আছে, কিছু সাদা বল আছে, কিছু কালো বল আছে, রাইট? এবার আমাদেরকে মনে করো সেই বলগুলো হচ্ছে এরকম গোল্লা গোল্লা। আমি এখানে আর সময় নষ্ট করছি না, জাস্ট তোমাদেরকে একটুখানি ছবির মাধ্যমে একটুখানি জাস্ট বোঝানোর জন্য এইগুলো রেখে দিলাম, গোল গোল করে রেখে দিলাম। এবার আমাকে যে কোনো দুটো বল তুলতে হবে। মনে করো আমি এই দুজনকে তুললাম, ঠিক আছে, এই দুজনকে বাইরে বার করে নিলাম, আমি না দেখে তুলছি। হ্যাঁ, তাহলে এই যে দুটো বল আমি তুললাম, এদের মধ্যে একটা বল সাদা হবে, একটা বল হোয়াইট হবে, তার সম্ভাবনা কত আমাদেরকে বার করতে হবে। এবার এখানে বল আছে কি, 9টা নীল বল আছে, ধরো 9টা মনে করো নীল বল আছে। আচ্ছা, তারপরে 7টা কিন্তু সাদা বল আছে। আচ্ছা, 5টা কি আছে, কালো বল আছে 5টা। তাহলে টোটাল এই পাত্রে কতগুলো বল আছে, যোগ করে ফেলো এদের। যোগ করলে কত হবে, 7 আর 5 12 আর 9 21, তাই টোটাল বল আছে 21টা। এই 21টা বলের মধ্যে আমি দুটোকে তুলব। তাহলে আমাকে প্রথমে বার করতে হবে, আমি যদি দুটো বলকে তুলি তাহলে আমাকে কতটা উপায়ে আমি দুটো বল তুলতে পারি। দেখো কিরকম হয়, যে আমি যদি মনে করি এটাকে 1 নম্বর বল দিতাম, এটাকে 2 নম্বর, তাহলে 1-এর সঙ্গে 2 তুললাম, আবার এইটার সঙ্গে একবার তুলতে পারি,
মানে এইটাকে একবার ফিক্সড করে সবার সঙ্গে একবার করে হতে পারে, মানে কতগুলো উপায়ে তুলতে পারি। দেখো এই একটা বলকে কেন্দ্র করে আমি বাকিগুলো তার সঙ্গে নিয়ে একবার করে তুলতে পারি, তাহলে নিশ্চয়ই ওরকম বাকিগুলোর সঙ্গেও ওরকম একবার করে তোলা যাবে। কনসেপ্টটা ক্লিয়ার করো, প্রবাবিলিটির কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তাই যদি হয় তাহলে কত উপায়ে তোলার জন্য আমাদের একটা সূত্র আছে, ওই 21টা বল দুটো করে উপায়ে তুলছি মানে 21C2। এই 21C2-র মানে কি? 21C2-র মানে হচ্ছে এই 21-এর সঙ্গে 21 থেকে একটা 1 কমাতে হয়, তাহলে 20, তাকে 2 দিয়ে ভাগ করতে হয়, এটা ভাগ করলে 10 হয়। তার মানে এই 210 রকম উপায় আছে এই বলগুলো তোলার জন্য, মানে 210 রকম উপায়ে আমি কি করতে পারি, বলগুলো তুলতে পারি, রাইট? এইটা যদি হয়ে যায়, এবারে শোনো, আমাদেরকে বার করতে বলছে যে যদি দুটো বল তুলি তাহলে ঠিক একটি সাদা বল হবে কতটা, একটা সাদা বল, তাহলে সাদা বল রয়েছে টোটাল কতটা সেটা আমরা বার করব। এই যে সাদা বল 7টা, ঠিক আছে? চলো পুরো আনসারটাকে আমরা এইবারে তোমাদের সামনে তুলে ধরছি, ভালো করে দেখো, জাস্ট অঙ্কটাকে এবার বুঝে গিয়েছ, এবারে আস্তে আস্তে দেখো। প্রথমে আমরা উত্তরটা জেনে নিলাম, ঠিক আছে? এবার আমরা সলিউশনটা দেখছি। সলিউশন হচ্ছে দুটি বল তোলার উপায়ের সংখ্যা হচ্ছে এই 21C2, এইটার মানে হচ্ছে 210। আমি তোমাদেরকে আগেই করে দিয়ে দেখালাম। এবার এখানে জাস্ট তোমাদেরকে যাতে একদম পুরো ফ্রেশভাবে থাকে সেইভাবে লিখছি। এবার সাদা বলের সংখ্যা কত? সাদা বলের সংখ্যা 7টা, তাহলে অন্যান্য বলের সংখ্যা কত? অন্যান্য বল কতটা থাকবে? 14টা। তাহলে সাদা বল আছে 7টা, অন্য বল আছে 14টা, রাইট? দেখো এই জায়গাগুলো ধরে ধরে পড়লে তোমাদের সুবিধা হবে। সম্ভাবনার যে সূত্র আছে সেই সূত্র আমরা এবার অ্যাপ্লাই করে দেবো। সূত্র এখানে মুখস্থ করতেই হবে, কিছু করার নেই। যে সাদা বলের সংখ্যা ইন্টু অন্য বলের সংখ্যা বাই মোট বলের যে কোনো দুটি তোলার উপায়। তাহলে যে কোনো দুটি তোলার উপায় আমরা আগে পেয়েছি 210, এখানে বসালাম, আর সাদা বল 7টা আর অন্য বল 14টা, জাস্ট এদেরকে কাটাকুটি করলে 7/15 সেই উত্তর অপশান এতে আছে। মেন বিষয়টা হচ্ছে দেখো, এবার তোমাদেরকে বাই চান্স এখানে 9 না দিয়ে 19 দিল, এটা 17 দিল, এটা 15 দিল, দিয়ে আবার একটা নতুন অঙ্ক সেট করলো, তোমাদেরকে নিয়মটা বুঝতে হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে নিয়মটা বোঝানোর জন্য এত কষ্ট করে ক্লাস করাই, এবং আমাদের স্পেশাল ব্যাচে আরও আমরা স্পেশালভাবে তোমাদেরকে ধরে ধরে হাতে ধরে ক্লাস করাচ্ছি। এই নাম্বারে যোগাযোগ করে রেখো, তোমরা ডিটেলস জেনে যাবে। চলো তাহলে এখানে উত্তর আমরা অপশানে মনে করবে এই প্রবাবিলিটি তোমরা যদি একটু জেনে যাও, তোমাদের কিন্তু এই ছোট্ট একটু তত্ত্ব 210 তোমরা বার করতে পারলে, যে 21 আর তার সঙ্গে 20, তাকে 2 দিয়ে ভাগ, 210 একটা হলো। এবার আমাদেরকে দেখতে হবে সাদা বল 7টা, তাহলে অন্য বল কত হবে? 14টা, তাহলে এটাকে জাস্ট 210। আমি যদি এইটুকু তোমাদেরকে বলে ছেড়ে দিতাম তাহলে তোমরা বলতে কিছুই বুঝতে পারতে না, এইটুকু ক্যালকুলেশন করতাম, করে ছেড়ে দিতাম, দিয়ে বলতাম অপশানে রাইট অ্যান্সার, শর্টকাট ট্রিক্স তোমাদেরকে বলে দিলাম। কিন্তু বিষয় হচ্ছে তোমাদেরকে ডিটেলসটা ধরে ধরে একটু করে দিলাম, তোমরা কিন্তু এর পরে আর প্রবলেমে পড়বে না। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাও, ঠিক আছে? একটা লাইক করো প্রত্যেকে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও, এবং পুরো ক্লাসটা দেখো। আরও সামনে তোমাদের জন্য হাতে ধরে ক্লাস করাবো, যেহেতু সময় আছে এখন আমাদের হাতে, রেলের এখন সময় আছে, আমরা ক্লাসগুলো ধরে ধরে করাবো। এই অঙ্কটা তোমরা সবাই পারবে, আমি এখানে সময় নষ্ট করব না, কারণ এটা হচ্ছে আমাদের একটা সরল। আমরা কি করব, আমরা যদি মনে করি এদেরকে লসাগু করে নেব, তা একদম ডাইরেক্ট এখানে লসাগু করা যেতে পারে, অথবা যদি আমরা মনে করি একটু ভাগ ভাগ করে লসাগু করব, তাও করা যেতে পারে। ভাগ ভাগটা কিরকম, এই 9 আর 12কে যদি একসঙ্গে নিই তাহলে এদের লসাগু হচ্ছে 36, তাহলে 36 মানে এখানে 4, তাহলে 4 7 28 হয়, মাইনাস হলো এখানে 12 যদি নিই তাহলে 3 12 36 মানে 3 এরকম 33। আর এই দুটো যদি আমরা নিই, তোমরা বুঝতে পারছো এদের লসাগু 16ই থাকবে, তাহলে 16 যদি হয় তাহলে এর উপরে একটা 13 আর এটা হচ্ছে 2, তাহলে এদের উপরে পাওয়ারে আমাদের থাকছে কত বলতো, মাইনাস, এটা থাকছে, আর এখানে থাকছে আমাদের 11 22 16। এবার আমাদেরকে কিছু করার নেই, এবার আমাদেরকে জাস্ট একটু ডেটাগুলো ছোট হয়ে গেল। হ্যাঁ, এবার এই 16 আর 36-এর মধ্যে লসাগু করতে হবে। 16 আর 36 মনে রাখবে, এটা হবে 144, রাইট? 144 যদি হয় তাহলে এখানে 144 মানে 36-এর সঙ্গে কি দিয়ে এটা গুণ করলে আমাদের 144 হবে। 36 মানে এখানে ধরো তোমার 36, 4 4 4 5 20 মাইনাস 20, আর এখানে হচ্ছে আমাদের 16,
16 মানে 9, তার মানে 9 99, তাহলে বিয়োগ করলে আমাদের আসবে উপরে 79 ডিভাইডেড বাই 144। জাস্ট এটা একটা সহজই প্রবলেম রয়েছে। এই অপশানটা কি এই উত্তর হচ্ছে না? অপশান এই রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। এগুলো তোমরা অসুবিধা নেই আমাদের, তোমরা যদি সঙ্গে অনলাইনে ম্যাথের ব্যাচ আসে, তোমরা যদি মনে করো পড়বে, একদম জিরো থেকে হাতে ধরে ধরে অঙ্ক শেখাবো, ঠিক আছে? পুরো চ্যাপ্টার ওয়াইজ শর্টকাট ট্রিক্সের মাধ্যমে, ঠিক আছে? ম্যাথটাকে তুলে নাও। কালকেই আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, একদম কাল থেকে আমাদের কিন্তু নতুন ব্যাচ শুরু হচ্ছে। তোমরা 3 মাসের জন্য কিন্তু ম্যাথ ক্লাসটা করতে পারবে মাত্র 399 দিয়ে পে করে। এর পরে কিন্তু এটা 499 হয়ে যাবে, ঠিক আছে? এই অফারটা কিন্তু থাকবে না, এখন কিন্তু অফার আছে 499 এখন আমরা নেব না, 399 কিন্তু আমরা ব্যাচে জয়েন করিয়ে দেবো। এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও, আজকেই যোগাযোগ করে নাও, ম্যাথটাকে তুলে নাও, পরীক্ষায় গিয়ে মজাটা নাও। নেক্সট, এটাও আমরা এখানে বেশি সময় নষ্ট করব না, কারণ এটা আমাদের সহজ একটা পার্ট, সবাই কম বেশি পারবে। 3 6 7 8 9 2 1 4 1, 3-এর স্থান মূল্য বা স্থানীয় মান, স্থান মূল্য মানে অ্যাকচুয়ালি স্থানীয় মান কত? তার মানে কি, আর কিছুই না, 3-এর পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসবে। কটা সংখ্যা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে 1 2 3 4 5 6 7 8। এটাকে আমরা লিখতে পারি 3 × 10 টু দি পাওয়ার, এই 8টা শূন্য মানে পাওয়ারে 8, তাহলে 3 × 10 টু দি পাওয়ার 8। এইটা হচ্ছে অপশান ডি। তোমাদেরকে এই জায়গায় একটা আমি HW দেবো, একটু ফিজিক্সের দিকেও, এর সঙ্গে ফিজিক্স বা ফিজিক্যাল পার্টের সঙ্গেও কিন্তু আমরা রিলেটেড করে দিচ্ছি। দেখো, এই 3 × 10 টু দি পাওয়ার 8, এটা যদি আমরা মিটার পার সেকেন্ড বলি, তাহলে বলতে পারবে এটা কিসের গতিবেগ? এটা একটা মুখস্থ আছে, মুখস্থ করে রাখতে হয়। 3 × 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, এটা কার গতিবেগ? পরীক্ষায় আসে কিন্তু, শুধু রেলের পরীক্ষা না, সমস্ত পরীক্ষায় কিন্তু আসে। মানে আমি উত্তরটা বলে দিচ্ছি, কিন্তু প্রশ্নটা তোমাদেরকে বলতে বলছি। 3 × 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, এটা কার গতিবেগ, কিসের গতিবেগ? তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে গিয়ে জানাবে, হ্যাঁ, কমেন্ট করে জানাও। এবং আমি চেষ্টা করছি তোমাদের জন্য যদি সায়েন্সটাকে আস্তে আস্তে ধরে ধরে করানো যায়, চেষ্টা করছি, ম্যাথটা করি। তোমাদের ক্লাসের রেসপন্স দেখে আমি সায়েন্সের ক্লাস শুরু করব। চলো নেক্সট, এখানে অপশান ডি উত্তর। পরবর্তী অঙ্ক, এটাও আমার সহজ একটা অঙ্ক, এখানেও সময় নষ্ট করার কোনো দরকার নেই আমাদের, কারণ যেগুলো আমরা পারবো সেখানে সময় নষ্ট করব না। 6 4 10, তাহলে 10 লিখে দিলাম, আর এটা কাটাকুটি করা যাচ্ছে করে 2, একদম ইজি প্রবলেম। 10 2 20, আর এখানে দেখো বিয়োগ, বিয়োগ আগেও করা যায়, কোনো অসুবিধা নেই। যদি মনে করো যে না বদমাস রুল পুরো মেনে চলবে, তাহলে আগে যোগ করতে হয়, তাহলে হচ্ছে 25, তার থেকে 3 বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে 22। তাহলে অপশান বি রাইট অ্যান্সার। এগুলো সবাই পারবে, জাস্ট নিয়মটাকে জানতে হয়। কি নিয়ম? বদমাস রুলটা জানতে হয়, আর কিছুই না। নেক্সট প্রশ্ন, হ্যাঁ এই প্রশ্নটা আমাদেরকে আস্তে আস্তে ধরে ধরে করতে হবে। কি বলছে? বলছে এক্স একসাথে ওয়াই এবং জেড এর মতো দ্রুত কাজ করতে পারে। বলছে এক্স এবং ওয়াই একসাথে একই কাজ জেড এর চেয়ে 3 গুণ দ্রুত শেষ করতে পারে। বলছে যদি 3 জনে একসাথে কাজ করে তাহলে 15 দিনে কাজটা শেষ করতে পারে। তাহলে জেড কাজটি শেষ করতে কতদিন সময় নেবে? তার মানে জেডের কতদিন সময় লাগবে সেটা আমাদের বার করতে বলছে। আমরা সবার প্রথমে দেখব যে এটার সলিউশন করার জন্য আমাদের কাছে রাস্তা কি। 3 জনে মিলে যদি কাজটা করে, দেখো আমি তোমাদেরকে উত্তরটা বললাম, এবার সলিউশনটা দেখাচ্ছি, দেখো ভালো করে দেখো, খুব শর্টকাটই বলবো, কোনো অসুবিধা নেই। প্রথম হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটার সময় লাগছে 15 দিন। তাহলে এক্স আর ওয়াই আর জেড মিলে এরা একদিনে এই 1/15 অংশ কাজ করে, রাইট? যেহেতু পুরো কাজটা 15 দিনে হচ্ছে, তাহলে তারা একদিনে কাজ করছে 1/15। এবার এখানে আরেকটা কথা বলেছে, এক্স এবং ওয়াই একসাথে একই কাজটা জেডের চেয়ে 3 গুণ দ্রুত করে। তার মানে কি হবে? এখানে এক্স আর ওয়াই এই দুজনকে যোগ করলে জেড তার সঙ্গে 3 গুণ যোগ করলে, 3 দিয়ে গুণ করলে সমান হবে। জেডের চেয়ে 3 গুণ দ্রুত শেষ করতে পারে মানে কি? তার মানে এক্স আর ওয়াই এর কাজের গতি বেশি, জেডকে 3 দিয়ে গুণ করলে তবে সমান হবে।
এই জায়গায় কিন্তু খেয়াল রাখতে হবে এখানে যেন উল্টে না যায়, ঠিক আছে। তাহলে এখানে আমরা এক্স প্লাস ওয়াই এর মানটা পেলাম 3z, মানে যে দ্রুত শেষ করতে পারছে মানে কি তার কাজের গতি বেশি, মানে সে কাজ করতে খুব বেশি দক্ষ, তাহলে জেড এর চেয়ে 3 গুণ দ্রুত শেষ করতে পারে। তাহলে জেড যেটাতে পারে তার থেকে 3 গুণ দ্রুত শেষ করতে পারবে। তাহলে আমরা কি বলবো, এক্স আর ওয়াই যা কাজ করবে জেডটা 3 গুণ কাজ করতে হবে, তাই তাই 3 দিয়ে গুণ করে সমান করলাম। এবার এক্স প্লাস ওয়াই এর মান পেয়ে গেলাম, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান এই জায়গাটায় বসিয়ে দিচ্ছি, এই জায়গায় বক্স করছি দেখো, এখানে বসিয়ে দিলাম, এই যে হলো 3z, আর এই পাশে এই জেডটা এই বসে গেল, তাহলে এখানে জেড হলো, তাহলে 3z প্লাস জেড ইজ ইকালস টু 1/15, তার মানে 4z এর মান হচ্ছে 1/15, তাহলে জেড এর মান হচ্ছে 1/60, রাইট। তাহলে জেড একদিনে 1/60 কাজ করে, তাহলে পুরো কাজটা করবে কত দিনে? তাহলে জেড এর যদি একদিনে কাজ করে 1/60, তাহলে পুরো কাজটা যদি করে অর্থাৎ 1 অংশ কাজ করতে কতদিন সময় লাগবে? 60 দিন সময় লাগবে। তাহলে একদিনে যদি 1/60 করে কাজ করে তাহলে পুরো কাজটা করতে তার 60 দিন সময় লাগবে। তাহলে এখানে অপশন সি হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমাদের রাইট আনসার 60। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কেমন লাগছে ক্লাসগুলো একটু জানিও, প্রত্যেকে কমেন্ট করে জানিও কেমন লাগছে। এবার একটা অঙ্ক দেখো, বলছে একটি বৃত্তে এক্স এবং দৈর্ঘ্যের জ্যা ওয়াই কেন্দ্রে যথাক্রমে 60 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণগুলি বিয়োগ করুন। আচ্ছা, কোণগুলি বিয়োগ করুন মানে আচ্ছা এই দৃশ্যে নিচের কোণটি সঠিক। আচ্ছা আমরা এখানে দেখো বিষয়টা হচ্ছে এক্স এবং ওয়াই দৈর্ঘ্যের দুটো জ্যা আছে যারা কেন্দ্রে 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণগুলি উৎপন্ন করছে। হ্যাঁ, এখানে এই বিয়োগ করুন ব্যাপারটা হয়তো আসবে না, তো এখানে যেহেতু ইংলিশ থেকে বাংলা করা তো দেখো এখানে আমরা ছবিটা তোমাদেরকে এঁকে দেখাচ্ছি, কেমন যে বিষয়টা সেটা ছবিটা একটু এঁকে দেখাই। মনে করো এটা একটা বৃত্ত ধরে নাও, হ্যাঁ বৃত্তের একটা কেন্দ্র। এবার মনে করো এখানে এদিকে একটা জ্যা আছে, এই যে একটা জ্যা আছে, আর এখানে মনে করো এদিকে একটা জ্যা আছে। এবারে কেন্দ্রে যে কোণটা হচ্ছে এই কোণটা মনে করো একটা দিকে কোণ হচ্ছে, এটা একটা কোণ আমি যদি ধরি 60 ডিগ্রি কোণ করেছে ধরে নিলাম। হ্যাঁ, ঠিক একইভাবে এদিকে একটা কোণ তৈরি করছে, এদিকের এই কোণটা আবার বলছে 90 ডিগ্রি। এই হলো ছবি। হ্যাঁ, এবার আমাদেরকে বার করতে বলছে যদি এই তথ্য খাটে, আচ্ছা এই জ্যার উপরের যে জ্যার দৈর্ঘ্যটা সেটা হচ্ছে এক্স, আর নিচেই যে জ্যাটা আছে সেটা হচ্ছে ওয়াই। তাহলে এই তথ্য থেকে আমাদেরকে কোন স্টেটমেন্টটা সঠিক এটা আমাদের বার করতে হবে। দেখো সবার প্রথমে তোমাদেরকে আমি বলি, খুব সহজ, হ্যাঁ একদম ইজি পেরে যাবে। মনে করো এটা বৃত্তের কেন্দ্র ও। এবার একটা জিনিস খেয়াল করো তো, এই ও থেকে যদি এটা এ নাম দিই আর এটা যদি বি নাম দিই, জাস্ট নামকরণ করছি, আর এটা মনে করো সি, এটা মনে করো ডি, তাহলে এই যে এ বি যে জ্যাটা আছে এই জ্যায়ের এই ও এ মানে এই যে বাহুটা, এই বাহুটা ভালো করে দেখো, এই বাহুটা কিন্তু বৃত্তের কিন্তু ব্যাসার্ধ, রাইট। আচ্ছা ওবিটা কি? সেও তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এরা কি সমান? যদি এরা সমান হয় তার মানে এই ও এ বি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা হচ্ছে কি বলতো, এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। এবার যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, অ্যাকচুয়ালি সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় মানে দুটো বাহু তাহলে সমান হবে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, এই কোণটা 60 ডিগ্রি বলার জন্য এই কোণগুলো সমান হতে হবে। তার মানে সমান মানে কি, তিনটে কোণের যোগফল 180 হতে হবে, তার মানে অবশ্যই এদেরকে 60 করে হতে হবে। যদি তাই হয় তার মানে অ্যাকচুয়ালি ত্রিভুজটা কিন্তু আর সমদ্বিবাহু থাকলো না, ত্রিভুজটা সমবাহু হয়ে গেল। তাহলে এটাও এক্স, রাইট। এবার চলে এসো এইটা কি 90 ডিগ্রি, রাইট। এটা যদি 90 ডিগ্রি হয়, আচ্ছা আমরা আগেই পেয়েছি এটা এক্স, তাহলে ওডিটাও তো ব্যাসার্ধ, তাহলে এটাও এক্স হবে। আচ্ছা ওসিও তো ব্যাসার্ধ, তাহলে এটাও এক্স হবে। আচ্ছা এইটা কি, এটা সিডির দৈর্ঘ্য ওয়াই। আচ্ছা এইটা যদি 90 ডিগ্রি হয়, বিপরীত দিকে থাকে অতিভুজ। হ্যাঁ, এবার তাহলে অতিভুজ আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইজ ইকালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার। দেখো ছোট্ট করে তোমরা যদি বুঝে রাখতে পারো তাহলে তোমাদের কিন্তু অঙ্ক করা কোনো চাপেরই না। তাহলে ওয়াই এর মান হচ্ছে √2 এক্স স্কয়ার, তার মানে এখানে ওয়াই ইজ ইকালস টু হচ্ছে √2, পাশে এক্স বেরিয়ে আসবে বাইরে, তাহলে ওয়াই ইজ ইকালস টু √2x। অপশন আমরা এতেই পেয়ে যাচ্ছি, যদিও এখানে প্লাস মাইনাস দেওয়া উচিত, যেহেতু কোনো অপশানে দেওয়া নেই ফলে আমরা অপশান এটাকেই নেব, ঠিক আছে। অপশান এটাকেই আমরা কারেক্ট আনসার হিসেবে ধরবো। ক্লিয়ার হচ্ছে? চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। এখানে এই ভাষাটা একটু গন্ডগোল আছে। এখানে অ্যাকচুয়ালি একটি বৃত্তের
দুটি জায়ের দৈর্ঘ্য এরকম হবে, দুটি জায়ের দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং ওয়াই, এরকম ভাবে হবে। যারা কেন্দ্রে এত ডিগ্রি করে কোণ উৎপন্ন করছে, তাহলে কোণ উৎপন্ন, এখানে কোণ উৎপন্ন করার কথা বলছে এই জায়গায়, হ্যাঁ উৎপন্ন করছে, তাহলে নিচের কোণটি সঠিক, এরকম একটা বিষয় আসবে। চলো অসুবিধা নেই, আমি তোমাদেরকে বলে দিলাম। নেক্সট কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন সহজ, কিছুই নেই। এখানে কি বলছে 6 × 2 বাই এটা জাস্ট একদম উপরে হচ্ছে 12 আর নিচে আমাদের যদি আগে এটা যোগ করে নিই তাহলে 18 × 5 = 13, তার থেকে 1 বিয়োগ করো 12, তাহলে 12কে 12 দিয়ে ভাগ করলে 1 হয়। এই অঙ্কগুলো না মানে কি বলবো, যাতে সবাই পারবে এই অঙ্কগুলো, কোনো অসুবিধা হবে না। চলো আমরা এর পরের অঙ্কটা করব। বলছে একটি প্রদত্ত জনসংখ্যার 20% হাঁপানিতে আক্রান্ত, যার মধ্যে 90% হাঁপানি রোগী ময়দা কলে কাজ করতেন। যদি মোট জনসংখ্যা 30% ময়দা কলে কাজ করত, তাহলে ময়দা কলে কর্মরত লোকের শতকরা কত শতাংশ যারা হাঁপানিতে ভুগছেন। ঠিক আছে, এটা করার জন্য আমরা তোমাদেরকে সবার প্রথমে যেটা করব, উত্তরটা আমরা দেখে নিলাম, এবার আমরা সলিউশনটা দিয়ে দিই তোমাদেরকে। হ্যাঁ সলিউশনটা দেখো, শতকরা যে হারটা, তাহলে প্রথম তোমরা রাখবে হচ্ছে হাঁপানি রোগীর শতাংশ, হাঁপানি রোগীর শতাংশ সেটা কত, হচ্ছে 20%। এই যে এবার এই হাঁপানি রোগীরা কতটা ময়দা কলে কাজ করতো সেটা আমাদের বার করতে হবে টোটালটা, মানে এই যে হাঁপানির মধ্যে যার মধ্যে 90% ময়দা কলে কাজ করতো, এটা এখানে 90% লিখবে, এটা 20% লিখবে, পার্সেন্টেজ না লিখলেও হবে। আর নিচেই হচ্ছে আমাদের বলছে ময়দা কলে কাজ করার মোট যে জনসংখ্যা সেটা কত, ময়দা কলে মোট জনসংখ্যা কত 30%, নিচে পাঠাও, জাস্ট কাটাকুটি করে দাও, কাটাকুটি করলেই কিন্তু আনসার বেরিয়ে যাবে, 60 হয়ে যাচ্ছে রাইট আনসার। জাস্ট ছোট্ট একটা তথ্য জানলেই তোমরা, এই সূত্রটা জেনে গেলেই তোমাদের কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলো, পরবর্তী কোশ্চেন, এটাও সহজ একটা প্রবলেম, কিছুই নেই। এই √75কে একটু কায়দা করে লেখো, √75কে লেখো 5 × 25, আর √147কে লেখো 3 × 49, নাকি? আচ্ছা এটা 75 মানে 3, 25, 75, আচ্ছা এখানে 3 হবে, রাইট। হ্যাঁ হ্যাঁ, এবার আমাদেরকে এই 25টা বাইরে আসলে 5 দেবে, ভিতরে √3 থাকবে, এটা 49 বাইরে আসলে হচ্ছে 7 দেবে, ভিতরে √3 থাকবে। তাহলে মনে রাখবে এই বাইরের গুলো যোগ করা যাবে যদি ভিতরের গুলো সেম থাকে, তবে যোগ করা যাবে। এই তথ্যটা নাও ভালো করে, বাইরের গুলো এই 7 আর 5 তুমি 12 লিখতে পারবে যদি এই √3 আর √3 সেম থাকে। যদি একটা ভিতরে 6 থাকে, √6 একটা √3, তাহলে তুমি পারবে না তখন যোগ করতে, তাহলে এটা √3 পাশে বসে যাবে। তাহলে 12 √3 উত্তর, সেই উত্তর আমরা অপশান ডিতে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে যাওয়ার আগে বলি তোমাদের জন্য আরআরবি সমস্ত পরীক্ষার জন্য জিকের জন্য কিন্তু আমাদের স্পেশালভাবে 2200+ জিকের কিন্তু নোটস তৈরি করা রয়েছে। তোমরা নিতে চাইলে এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে দাও, করে 50 টাকা আমাকে পাঠিয়ে দাও। ঠিক আছে, 50 টাকা পাঠালে এবং স্ক্রিনশটটা আমার এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করে পাঠাবে, আমি তোমাদেরকে জিকের পিডিএফ নোটসটা দিয়ে দেবো। ওখানে কিন্তু যে সমস্ত জিকেগুলো বারবার পরীক্ষায় আসছে সেইগুলোকে একটা জায়গায় করে কিন্তু তোমাদেরকে দেওয়া হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ হবে তোমাদের পরীক্ষার জন্য। চাকরি পেয়ে গেলে এই 50 টাকা তখন কোনো গায়েই লাগবে না। যদি মনে হয় প্রয়োজন আছে তাহলে আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও। এবং তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। অথবা আমার এই নাম্বারের সঙ্গে তোমরা টেলিগ্রাম করো, হাই লিখে পাঠাও টেলিগ্রামে যে আমি জয়েন হতে চাই, তাহলে আমি তোমাদেরকে ওখানে লিঙ্ক দিয়ে দেবো। সবচেয়ে ভালো হয় ডেসক্রিপশন বক্স থেকে জয়েন হলে, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে ক্লাস আপডেটগুলো পেয়ে যাবে। পরের প্রশ্ন, দুটি বাইকের দামের যোগফল বলছে 1 লাখ টাকা। বলছে একটি বাইক 20% লাভে এবং দ্বিতীয়টি 20% লাভে বিক্রি হয়েছিল, তাই দুটোই লাভ করেছিল। একটা বলছে 20% লাভে, দ্বিতীয়টিও। আচ্ছা একটা বাইক, এখানে বলছে দুটো বাইকে তাহলে একই দাম, তাহলে বলছে প্রথম বাইকের দাম কত। আচ্ছা এটা একটু কারেকশন করে নাও, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে ধরো মনে করো 20% লাভে এবং দ্বিতীয়টি মনে করো লসে। হ্যাঁ দ্বিতীয়টি কিন্তু লসে বিক্রি করা হয়েছিল। বলছে বিক্রির দাম কিন্তু একই হলে, বিক্রির দাম একই হলে প্রথম বাইকের দাম কত।
প্রথম বাইকের দাম কত আমাদের কিন্তু বার করতে হচ্ছে। কিভাবে করব দেখো, সবার প্রথমে আমরা এদেরকে একটা কাজ করি। মনে করছি প্রথম বাইকের দাম হচ্ছে এক্স, 20% লাভে বিক্রি করেছি, তাহলে হচ্ছে কত হবে 120 বাই 100। কেন 120 হলো? কারণ 20% লাভ, তো তার মানে 100 টাকায় 20 টাকা লাভ, মানে 120 উপরে পাঠাও নিচে 100 সমান দ্বিতীয় বাইকটা মনে করে ওয়াই, তাহলে সেটা হবে কত 20% লসে, তার মানে হচ্ছে 80, 20 কমে যাবে 100 থেকে, নিচেই 100, এই 100 100 কেটে যাবে, এই 0 0 কাটবে, এখানে 4 দিয়ে কাটলে হলো 3, এটা 4 দিয়ে কাটলে হলো 2, তার মানে এক্স বাই ওয়াই যেটা আসছে সেটা হচ্ছে 2/3, অর্থাৎ 2:3 অনুপাতে সেইটা কিন্তু অ্যাকচুয়ালি বিক্রি হয়েছিল। এবার আমাদের বলছে বিক্রির দাম হচ্ছে কিন্তু একই হলে প্রথম বাইকের দাম কত। অ্যাকচুয়ালি প্রথম বাইকগুলোর কেনা দাম কিন্তু একই না, কিন্তু 20% লাভ করে বিক্রি করলাম যে টাকা হয়েছে, আবার 20% ক্ষতিতে বিক্রি করেছি সেই একই টাকায় হয়েছে। তাই যদি হয় দুটো বাইক কিন্তু আমি আবার একই দামেই বিক্রি করছি, কিন্তু আমার কেনা দামটা কত প্রথম বাইকের, দুটো বাইকের কেনা দাম কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? তাহলে সেই কেনা দামটা এবার আমরা বার করব। তাহলে আমাদেরকে সেই কেনা দামের যে অনুপাত আছে 2:3 অনুপাতে ভাগ হয়ে যাবে। তাহলে 2:3 অনুপাতে যদি ভাগ হয়ে যায়, তার মানে আমরা এখানে এই যে এই টাকাটাকে 2:3 অনুপাতে ভাগ করে দিই, রাইট? চলো তাহলে কত হবে, এখানে 1 লাখ টাকাকে আমরা এখানে 2/5 দিয়ে ভাগ করো, এটা কাটলে কত হচ্ছে 5 20, 20,000 টাকা। তাহলে 20 দুগুণ 40,000 টাকা, 40,000 টাকা। এটা কিন্তু আমাদের যেহেতু বিক্রিটা সমান বলে আমরা এদেরকে সমান করতে পারলাম, ঠিক আছে? তার মানে এখানে আমাদের 40,000 টাকা প্রথম বাইকের দাম ছিল। যদি এই প্রশ্নটা তোমাদেরকে ঘুরিয়ে করতো যে দ্বিতীয় বাইকের দাম কত, তাহলে তখন তোমাদের কিন্তু দ্বিতীয় বাইকের দামটা আবার এইটা কি করতে হতো, 1 লাখ থেকে বিয়োগ করলে 60,000 উত্তর হতো। তখন দুটো বাইকের কেনা দাম আলাদা, কিন্তু লাভ আর লস করে দুজনকে সেম দামে বিক্রি করা হয়েছে। যদি বলতো সেই বিক্রির রেট কত, তখন কি করতে, তখন তোমরা এখানে এই 40,000-এর উপরে, এই 40,000-এর উপরে তুমি কি করতে 120 চাপাতে বাই 100 লিখতে, এই শূন্যগুলো কাটো, এখানে একটা শূন্য এখানে কাটলো, এখানে একটা শূন্য এই কাটলো, এবার এই 12 দিয়ে 4 12 48, তাহলে 48-এর পরে 3টে শূন্য, মানে 48,000 টাকা হচ্ছে বিক্রি দাম। যদি এটা আমাদেরকে বলিনি প্রশ্নে, তবু আমি তোমাদেরকে বলে দিলাম। এইবার এই 48,000 টাকা দুটো বাইক সেম দামে বিক্রি হয়েছে, কিন্তু একটাতে 20% লাভে, একটাতে 20% ক্ষতিতে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে অপশান কিন্তু আমরা ডিতে উত্তর পেলাম। চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে এটা HW ছেড়ে দিলাম, তোমরা প্রত্যেকে এটার উত্তর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবং তোমরা যদি আরআরবির পরীক্ষা দিতে চাও, তাহলে তোমাদের কাছে কিন্তু একটা বই, একটা না তোমাদের কাছে দুটো বই কিন্তু রাখা খুবই জরুরি, ঠিক আছে? একটা হচ্ছে PYQ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, প্রিভিয়াস ইয়ার না, এখানে শিফট বলা ভালো, কারণ প্রচুর শিফটে প্রশ্ন হয়। সেই প্রত্যেকটা শিফটের প্রশ্ন কিন্তু তোমাকে ভালোভাবে জেনে রাখলে তোমরা কিন্তু বুঝতে পারবে রেল কি ধরনের প্রশ্ন করছে। যদি তুমি এনটিপিসির পরীক্ষা দাও, ভালো করে শোনো মন দিয়ে, এনটিপিসি, তারপর হচ্ছে ALP, RPF, সঙ্গে গ্রুপ ডিতে একটা বড় ভ্যাকান্সি। তো যদি এই পুরো পার্টগুলোর পরীক্ষা দাও, তার জন্য তোমাদের কাছে অবশ্যই দুটো বই খুবই জরুরি, এটা রাখতেই হবে। এই বই দুটো তোমরা যদি নিয়ে নাও, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো খুব সহজ হয়ে যাবে এবং কিন্তু একটা ভালো স্কোর করতে পারবে। তার লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রেখেছি, চেক করে নাও। ওই লিঙ্কে ক্লিক করে দুটো বই তোমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দেবে, তাহলে তোমাদের কিন্তু পড়তে সুবিধা হবে। দেখো, তোমাদের জন্য যেটা সুবিধা হবে সেই বইটাই কিন্তু আমি সাজেস্ট করছি, আলতু ফালতু বই আমি সাজেস্ট করব না, কারণ যে বইটা আমি নিজে দেখেছি সেই বইটা তোমাদের জন্য সাজেস্ট করছি। যদি আরআরবির জন্য তোমরা নাও, তাহলে তোমরা এই লিঙ্কটা ক্লিক করো, নিচেই দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে বইটা নিয়ে নিতে পারো। এবং ক্লাস কেমন লাগছে অবশ্যই একটা করে কমেন্ট করে দেবে, ঠিক আছে? এবং ক্লাসের শেষে বলি একটা করে লাইক করে যাও প্রত্যেকে, ঠিক আছে? প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।